মুজিব বর্ষের পর্যটন সম্প্রীতি ও উন্নয়ন। আজ বিশ্ব পর্যটন দিবস, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। সারা বিশ্বের ন্যায় আজ বাংলাদেশেও বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। জাতিসংঘের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1980 সাল থেকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালিত হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তিতে পর্যটন, ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তিতে পর্যটন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণ চ্যালেঞ্জের মধ্যে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। সারা বিশ্বে যারা এই তথ্য প্রযুক্তির বদৌলতে আজকে আমাদের এই শো দেখছেন, সবাইকে ময়মনসিংহ টিভির পক্ষ দিয়ে বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছেন রনিশ ট্যুরিজম, এবং আজকে আমাদের সাথে দুজন পর্যটন বিশেষজ্ঞ বা পর্যটনবিদ বা ট্যুরিজম এক্সপার্ট, যে নামে অভিহিত করি না কেন একটু কমই বলা হবে, সেরকম দুজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। জনাব তৌফিক রহমান, প্রধান নির্বাহী জার্নি প্লাস, মহাসচিব প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন, পাটার মহাসচিব বাংলাদেশ কেন্দ্রের, বিশিষ্ট ট্যুরিজম এক্সপার্ট, এবং আমরা তার কাছ থেকে তার আর ডিটেইলস জেনে নিব। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের একজন সম্মানিত অতিথি জনাব সৈয়দ গোলাম কাদের, মহাসচিব ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক WTN বাংলাদেশ চ্যাপ্টার, যারা ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক বিশ্বের 127টি দেশে তাদের অপারেশন চালাচ্ছে, এবং বাংলাদেশ চ্যাপ্টারের যিনি মহাসচিব জনাব সৈয়দ গোলাম কাদের মহোদয় আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমরা আপনাদের দুজনকে শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই ময়মনসিংহ টিভির পক্ষ থেকে। এবং আজকে শুভেচ্ছা রইল। আমরা কৃতজ্ঞ আপনাদের দুজনের নিকট। আজকে আমরা যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, বিশেষ করে করোনোত্তর পর্যটন শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা প্রেক্ষিত বাংলাদেশ। আমরা এই বিষয়টি আপনাদের দুজন বিজ্ঞজন এবং এই বিষয় ট্যুরিজম এক্সপার্ট, দুজন বিশেষজ্ঞ ব্যক্তির সামনে নিয়ে এসেছি, কারণ আপনারা দেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেন, এবং আপনারা ট্যুরিজম ক্ষেত্রে বাংলাদেশ তো বটেই, এশিয়া প্যাসিফিক পেরিয়ে ইউরোপ আমেরিকা সহ এবং সারা বিশ্বে এই ক্ষেত্র নিয়ে যারা কাজ করে বিশ্বের ট্যুরিজম, সেই দুজন যারা পরিচিত মুখ এবং যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তাদেরকে আমরা আজকে অতিথি হিসেবে নিয়ে এসেছি। আমরা আর কথা না বলে আমরা সরাসরি এই করোনোত্তর পর্যটন শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আমরা কথা বলতে আমরা প্রথমেই যুক্ত হচ্ছি জনাব তৌফিক রহমান, মহাসচিব প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন, পাটা, মহাসচিব বাংলাদেশকে। ধন্যবাদ ময়মনসিংহ টিভিকে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমি খুবই দুঃখিত যে আমার আরেকটা প্রোগ্রামে যুক্ত হচ্ছিলাম, ওয়েবিনারে, সেটা শেষ করে আপনাদের সাথে যুক্ত হয়েছি। কিছুটা সময় বিলম্বিত হয়েছে, সেজন্য আমি আপনাদের শ্রোতা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ময়মনসিংহ আমার খুব পছন্দের জায়গা, প্রাণের জায়গা। আমি অনেকদিন যাওয়া হয় না, কিন্তু যখনই আমি ব্রহ্মপুত্রের এই তীরে এসে বসি, ইদানিংকালে তো এখানে অনেক পার্কের মতো হয়ে গেছে, জয়নুল সংগ্রহশালা দেখি, আমার কাছে কিন্তু ময়মনসিংহের একটা অন্যভাবে ধরা দেয়, এবং প্রচুর কৃতি মানুষের আবাসস্থল হচ্ছে ময়মনসিংহ। সেমন একটা জায়গা থেকে আপনারা একটি টিভি পরিচালনা করছেন, আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আজকে বিশ্ব পর্যটন দিবস। সারা পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খুব জাঁকজমকভাবে পর্যটন দিবস পালিত হয়েছে। আমি আজকে অন্ততপক্ষে 5 থেকে 6টা ওয়েবিনার দেখেছি সারা দিনে, যেখানে ট্যুরিজম নিয়ে কাজ হচ্ছে, ট্যুরিজম বোর্ড নিয়ে কাজ হচ্ছে।
আজকে সকালে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে র্যালি হয়েছে, ঘোড়াগাড়ি র্যালি হয়েছে। তার মানে ফিজিক্যাল যে কার্যক্রমগুলি সেগুলি শুরু হচ্ছে, এগুলি সবই আমাদের পর্যটনের জন্য আসার দিক। আর যেহেতু আপনি স্পেসিফিক কোনো প্রশ্ন আমাকে করেননি, আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে পর্যটনটা এমন একটা শিল্প, আমরা সবাই জানি যে সারা পৃথিবীর মোর দেন 10% জিডিপিতে কন্ট্রিবিউট করে পর্যটন শিল্প। পৃথিবীর সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেশন সেক্টর হচ্ছে পর্যটন শিল্প। আপনি যদি ফরেন এক্সচেঞ্জ আর্নিং এর কথা বলেন, তাহলে পর্যটন শিল্পের মাধ্যমে সবচেয়ে বেশি আর্নিং হয়, এবং এইখানকার যে টাকা সেটা 100 ভাগ হচ্ছে বৈদেশিক মুদ্রা। এখানে ওই গার্মেন্টস বা অন্যান্য শিল্পের মতো ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কিন্তু টাকাটা চলে যায় না, সেটা আমাদের দেশেই থাকে। এবং পর্যটন হচ্ছে এমন একটা শিল্প, আজ থেকে প্রায় 4-5 বছর আগে UNWTOর একটা স্লোগান ছিল যে ট্যুরিজম ইজ এভরিবডিজ বিজনেস, পর্যটন সবার ব্যবসা। মানে পর্যটন শিল্পের ভাগটা সকলেই পায়। ধরেন 100 টাকা যদি একটা পর্যটক ব্যয় করে, এটার মধ্যে 2 টাকা পায় হচ্ছে একটা বাদামওয়ালা, 10 টাকা পায় হচ্ছে একটা রিক্সাওয়ালা, 15 টাকা পায় হচ্ছে একটা দোকানওয়ালা, ঠিক আছে? তারপরে এন্ট্রি ফি যারা আছে তারা একটা পায়, হোটেলওয়ালা একটা পায়, রেস্টুরেন্টওয়ালা একটা পায়। তার মানে হচ্ছে এই টাকাটা সমভাবে সমাজের সর্বস্তরে এটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায়। এমন শিল্প কিন্তু পৃথিবী জুড়ে খুব বেশি কিন্তু নাই। এবং এখানে যার জন্য দেখবেন আজকে যে ট্যুরিজমের যে আজকে যে UNWTO যে স্লোগান, যে ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, মানে সবাইকে নিয়ে পর্যটন, সবাইকে নিয়ে পর্যটন করতে হবে। পর্যটন কখনো একা একা কোথাও হয়নি, পৃথিবীর কোনো জায়গাও হয়নি। হ্যাঁ, আমাদেরকে কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে আপনারা সরকারের মুখাপেক্ষি হয়ে থাকেন কেন, আপনারা নিজেরা পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারেন না? দেখেন না গার্মেন্টসে যারা আছে তারা এগিয়ে নিয়ে গেছে, কিন্তু আমরা কিছুতেই বোঝাতে পারি না যে পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, পৃথিবীতে পর্যটনই হচ্ছে একমাত্র শিল্প যা সরাসরি সরকারের সাহচর্য ছাড়া কোনোদিন বেড়ে ওঠে না। ধরেন আপনি একটা দেশের একটা জায়গায় রাস্তা তৈরি করবেন, রাস্তা কে তৈরি করবে? আমি তৈরি করব? এখানে ইউটিলিটিস দরকার, পানির লাইন দরকার, এখানে টেলিফোন লাইন দরকার, এখানে বিদ্যুৎ দরকার, ঠিক আছে? এখানে ইনফ্রাস্ট্রাকচার দরকার, ঠিক আছে? এখানে মার্কেটিং দরকার, এখানে প্রমোশন দরকার, এখানে সিকিউরিটি দরকার। কে দেবে? সরকার দেবে। পৃথিবীর তাবৎ দেশে তাই হয়েছে, সরকার দিয়েছে। তার প্রকৃষ্ট উদাহরণ দেখা যাচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়াতে পর্যটন যখন মাহাথির মোহাম্মদ যখন প্রধানমন্ত্রী, তার নিজের হাতে নিজের দপ্তরে ন্যস্ত ছিল। আজকে দেখেন মালয়েশিয়াতে গত 2018 সালে প্রায় 2.5 কোটির উপর পর্যটক এসছে। 2.5 কোটির উপর পর্যটক যদি একটা দেশে যদি আসে, তাহলে সেই দেশটার ইকোনমির কি অবস্থা হয়? আর আমাদের দেশে দেখেন, আমাদের দেশে তো আসলে প্রকৃত স্ট্যাটিস্টিক্সই নাই। আর যে স্ট্যাটিস্টিক্সটা আছে, বলা হচ্ছে 2018-19 সালে আমাদের এখানে 1,25,000-এর মতো পর্যটক এসছে। এবং যারা এসছে তারাও যে সবাই যে পর্যটক সেটাও ঢালাভাবে বলা যাবে না, কারণ আমাদের এখানে মোটামুটি এয়ারপোর্ট ক্রস করতে পারলে সবাই এন্টাইটেল অ্যাজ এ টুরিস্ট। এখন আমাদের এখানে মনে করেন যে এনআরবি যারা নন রেসিডেন্ট বাংলাদেশি, কিংবা যাদেরকে আমরা ডায়াসপোরা পিপল বলি, কারণ আপনার আমার ভাই বোন যারা লন্ডনে থাকে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, যারা আমেরিকায় থাকে আমেরিকান পাসপোর্ট হোল্ডার, যারা কানাডায় থাকে কানাডার পাসপোর্ট হোল্ডার, তারাও যখন বাংলাদেশে ঢোকে দে অলসো এন্টাইটেল অ্যাজ এ টুরিস্ট, ঠিক আছে? সো ফলে প্রকৃত যে টুরিস্ট, যাদেরকে আমরা ট্যুরিজমের ভাষায় বলি লেজার টুরিস্ট, হলিডে মেকার্স, যারা শুধুমাত্র একটা ডেস্টিনেশনে বেড়ানোর জন্যই যায়, তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা কি বাড়ছে কিনা? ঠিক আছে? তো আমাদের যেটা পরিসংখ্যান, সেটা হলো তাদের সংখ্যা কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু বাড়ে নেই। আর আরেকটা জিনিস দেখেন, ঘুরে ফিরে আমাদের উপরে এত থ্রেট, মানে রাজনৈতিক যে কোনো অস্থিতিশীল পরিবেশ থাকলেই কিন্তু পর্যটন বাধাগ্রস্ত হয়, ঠিক আছে? আপনি দেখেন আমাদের এখানে যখন 12-13 সালে যখন এই রাজনৈতিক অস্থিতিশীলতা, পেট্রোল বোমা, হ্যাঁ, জ্বালিয়ে দিচ্ছে, পর্যটন শেষ। 2016 সালে হোলি আর্টিজান হলো, পর্যটন শেষ। 2018 সালে নেপালে ইউএস বাংলা দুর্ঘটনা হলো, পর্যটন শেষ। অনেকে বলে যে দুর্ঘটনা ঘটেছে নেপালে, তোমার কি সমস্যা? আরে ভাই, নেপালে সমস্যা, দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বিমানটা তো বাংলাদেশের, ইউএস বাংলা এয়ারলাইন্স তো বাংলাদেশের। আর কোভিড কি আর কি বলবো, কোভিড তো আসলে সমস্ত কিছু মানুষের শরীরে যখন কোভিড হলে যেমন দুমড়ে মুচড়ে শেষ করে দেয়, আমাদের পর্যটন শিল্পটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিবে। আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, এটা বলে আমি শেষ করি, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে টানেলের শেষ প্রান্তে কোনো আলোর দেখা পাওয়া যাচ্ছে না। ধরেন আপনার একটা রোগ হলে আপনি বলতে পারেন, ডাক্তার বলে যে তুমি 1 মাসে ভালো হয়ে যাবা, 3 মাসে ভালো হয়ে যাবা, 6 মাসে ভালো হয়ে যাবা। ইভেন কোভিড হলেও আমরা বলতে পারি যে হ্যাঁ, একটা লোক নেগেটিভ হয়ে যাবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে, 6 মাস পরে ঠিক হয়ে যাবে। আমাদের একটা শিল্প যেটার কোনো আগা মাথা নাই, আমরা বলতেই পারছি না যে পৃথিবী থেকে কবে কোভিড মুক্ত হবে, বাংলাদেশ কবে কোভিড মুক্ত হবে। তো যতদিন পর্যন্ত না পৃথিবীতে একজন কোভিড রোগী থাকবে, ধরে নেবে যে কোভিড পৃথিবীতে আছে,
ততদিন পর্যন্ত আমাদের পর্যটন সেক্টর আগের অবস্থানে ফিরে যাবে না। আমি এখানেই শেষ করছি, আমি পরবর্তীতে আবার যুক্ত করব। আমরা অনবদ্য কথামালা শুনছিলাম তৌফিক রহমান ভাইয়ের শেষ কথাটি, যে পৃথিবীতে যতদিন একটিও পবিত্র নদী আছে ততদিন আমাদের এই শিল্পের আবারও যেটি পুনরুদ্যমে শুরু করার ক্ষেত্রে অন্তরায় রয়ে যাবে। সেই আমরা চাই সেই বাধাটি দূর হয়ে যাক। যেটি উনি বলছিলেন যে ময়মনসিংহের কথা, একটু আমি আমাদের গোলাম কাদের ভাইয়ের কাছে যাওয়ার পূর্বে বলি, সিটি অফ আর্ট এন্ড কালচার খ্যাত ময়মনসিংহ, এবং আপনি ব্রহ্মপুত্রের কথা বলেছেন, হালে কাশফুল ফুটেছে, এবং পর্যটনের জন্য ময়মনসিংহ একটি অতুলনীয় জায়গা, এবং সিডনি হারবারের আদলে বাংলাদেশের প্রথম আর স্টিল ব্রিজ ময়মনসিংহে স্থাপিত হতে যাচ্ছে, এবং হেরিটেজ পর্যটন সহ ন্যাচারাল ট্যুরিজমে ময়মনসিংহ অদ্বিতীয়। আমরা সেই ময়মনসিংহে আসার আমন্ত্রণ জানিয়ে আমরা চলে যাচ্ছি সৈয়দ গোলাম কাদের মহোদয়, মহাসচিব, ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক, যারা এই প্যান্ডামিক সিচুয়েশনে একটি ওয়ার্ল্ডের একটি প্রেস্টিজিয়াস সংগঠন WTN গঠন করেছেন এবং 127টি দেশে তারা কার্যক্রম চালাচ্ছেন, এবং তিনি বাংলাদেশ সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমি কোনো স্পেসিফিক কোশ্চেন অ্যারেস্ট না করে আমরা গোলাম কাদের ভাইয়ের কাছে, যেটি আজকের আমাদের আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, করোনোত্তর পর্যটন শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা প্রেক্ষিত, বাংলাদেশের প্রেক্ষিতে, সেই কারণ আপনারা দুজন আসলে কোনো প্রশ্নের বেড়া যান না, কারণ আপনারা এটার মার্কেটিং সহ এটার সমস্ত স্টেক হোল্ডারের সাথে আপনারা কাজ করেন। তাই আমি মোকাদাকে ছেড়ে দিলাম। আপনারা আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের প্রতিবন্ধকতা এবং সম্ভাবনার আলোকে আমি সৈয়দ গোলাম কাদের মহোদয়ের বক্তব্য আশা করছি। ধন্যবাদ। এটা তৌফিক আসলে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোরই প্রতিধ্বনি আমিও করব। বাস্তবতা হচ্ছে যে আমরা এটাকে খালি বিনোদন হিসেবে দেখি। এটা সমস্যাটা এখানে আমরা মনে করি বেড়াতে যাব, এটা আবার এমন কি ব্যাপার, এটা আবার শিল্প কখন হলো? শিল্পই যদি হলো তাহলে হয়তো মানুষ যাবে, ঘুরবে, আনন্দ করবে, এর পেছনে আবার শিল্প লাগে নাকি? ইবনে বতুতা কি ঘুরে যায় নাই? হিউয়েন সাং কি বেড়াতে আসে নাই? তার জন্য কি শিল্প লেগেছিল? আর সমস্যাটা সেখানে। শিল্পকে শিল্প হিসাবে দেখতে হবে, আপনি এটাকে ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে দেখতে হবে। তখন আপনি এর জন্য যা যা করণীয় তাই করবেন। প্রায় আমরা আগে শুনেছি, আগে এই কথাগুলো একটা সচল ছিল যে আপনাকে ব্যবসা করতে কে মানা করেছে, কে বাধা দিয়েছে। চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো এই শিল্প একা দাঁড়াতে পারে না। এটা কোনো মেশিনারির কাজ না যে আমি একটা মেশিন বসিয়ে দিলাম কাপড় সেলাই হচ্ছে, আমি একটা মেশিন বসিয়ে দিলাম জুতো সেলাই হচ্ছে, আমি একটা মেশিন বসিয়ে দিলাম সাবান উৎপন্ন হচ্ছে। আমার যেই বাজারে যেই মানের যেই ধরনের পণ্য দরকার আমি সেই বাজারে সেই মানের সেই ধরনের পণ্য সরবরাহ করছি। ব্যাপারটা তো এরকম নয়। ব্যাপারটা হলো যে আমি ওই জায়গায় গিয়ে আপনি যখন ময়মনসিংহের কথা বলেন তখন ময়মনসিংহের ঐতিহ্যের কথা বলেন, তখন ময়মনসিংহের শিল্পের কথা বলেন, তখন ময়মনসিংহে জয়নুল আবেদিনের কথা বলেন, ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর কথা বলেন। তখন আসলে এটা আপনার আনন্দের জায়গা, ভালোবাসার জায়গা। সেটা হলো যদি বিখ্যাত লেখক নামটা এখন সৈয়দ মুস্তফা আলী, তার কথায় আছে যে আফগানিস্তানে যখন তিনি গেছেন তিনি বলছেন যে এরা বলছে যে ইনহাস্ত ওয়াতানাম, আমার দেশই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এটা তো স্বাভাবিক, কিন্তু এটা যখন ব্যবসায় পরিণত করছি, এই জায়গাটাকে আমি যখন ব্যবসায়ী হিসাবে দেখব, তখন আমি দেখব এই জায়গাটির যে গুরুত্বগুলো আছে সেই গুরুত্বকে আমি যথার্থভাবে তুলে ধরতে পারছি কিনা, সেখানে আমি সেই সুবিধাদিগুলো দিতে পারছি কিনা, যে আমার এখানে যে জাদুঘর আছে সেই জাদুঘরে মানুষ প্রবেশ করতে পারছে কিনা, সেটা কোন মানের জাদুঘর, আমার এখানে যেই রাজবাড়ি আছে সেই রাজবাড়ির অবস্থাটা কি, সেটা কি আসলে মানুষকে আকৃষ্ট করার মতো অবস্থায় আছে, নাকি এটাকে আমি আকৃষ্ট করার মতো অবস্থায় নিতে হবে। তো এই চিন্তার জায়গাটা আমাদের খুব ক্ষীণ। আমরা মনে করি যা যেমন আছে এভাবেই পর্যটন হয়ে যাবে, আসলে এভাবে পর্যটন হয় না।
এবং পর্যটনের সঙ্গে সবকিছু সম্পৃক্ত। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন কিনা, আপনার শহরটি পরিষ্কার কিনা, এইভাবে যদি আমি বলি তাহলে আপনাকে প্রত্যেকটা ইঞ্চি মাপতে হবে, যে আপনি প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি করে আমার জায়গাটাকে সর্বোত্তম করতে পারবো। আপনি দেখেন যখনই আমরা ইন্টারন্যাশনাল লিস্টিং হয় যে বাংলাদেশ এই, দূষণে অমুক অমুক জায়গায় আছে, বাংলাদেশে আপনার যে কোনো বিষয়ে কম বেশি আমরা দেখি যে প্রায় বিষয়ে আমরা দেখি যে বাংলাদেশ নিচের দিকে অবস্থান করছে। এই যে নিচের দিকে অবস্থান করছে, সেই যে নিচের দিকে অবস্থান করার কারণে বিশ্ব বাজারে রিফ্লেকশনটা হয়। তারা তখন দেখে আর এই দেশটায় যাব, এটা তো আসলে ওরকম সুন্দর দেশ না। হ্যাঁ, আমরা বলি বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ, ওই যে বললাম ইনহাস্ত ওয়াতানাম, আমার দেশ তো আমার কাছে সুন্দর, কোনো সন্দেহ নাই, কিন্তু আর একজনের কাছে, বিদেশির কাছে, অতিথির কাছে আমার বাড়িটা কেমন, আমার শহরটা কেমন, আমার খাদ্য কেমন, আমার পরিচ্ছন্নতা কেমন, আমার মানুষের ব্যবহার কেমন, এগুলোই গুরুত্ব বহন করে। এই মেসেজটাই আসলে বিদেশে চলে যায় যে আসলে দেশটি কেমন। এবং আজকের দিনে যেটি খুব বাস্তবতা সেটি হলো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন ভাবে প্রত্যেকটা জিনিস সম্প্রচারিত হয়, ভালো জিনিস ভালোভাবেই যায়, অনেকের মধ্যে দিয়ে যায়, খারাপ জিনিস খারাপ ভাবেই যায়, অনেকের মধ্যে দিয়ে যায়। ফলে কত বেশি ভালো যাচ্ছে কত বেশি খারাপ যাচ্ছে তার সাথে নির্ভর করছে যে আমি আমার ডেস্টিনেশনের অবস্থানটা আমি কোথায় নিয়ে যাচ্ছি। এবং এই পরিমাপ কাঠি করাও এখন সহজ হয়েছে যে ডেস্টিনেশনটা সম্পর্কে মানুষ যা বলে সেটি আসলে আরেকজন পর্যটক শোনেন যে আসলে উনি ঘুরে আসছিলেন, উনি কিভাবে দেখেছেন। তো এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিদেশিরা আসেন কেন? বিদেশিরা আসেন তার কারণ হলো, আমরা যদি বলি যে নেপাল, তাহলে কিন্তু নেপালে প্রচুর হেরিটেজেস আছে, নেপালে মাউন্ট এভারেস্ট আছে। আমরা যখন ভারতের কথা বলি তখন ভারতে এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যার সঙ্গে আমার তুলনা চলে না। আমরা যখন বলি যে কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট বিচ, কোনো মানে নেই এটার। মানে তখন হবে যে কক্সেস বাজারকে আমি কিভাবে সাজিয়েছি, যেটা লংগেস্ট বিচ এবং এখানে এত বেশি আকর্ষণ আছে এবং এত কিছু কার্যক্রম করার সুযোগ আছে, সেটি যখন আমরা বলতে পারি তখন হচ্ছে কক্সবাজার গুরুত্বপূর্ণ। তার আগ পর্যন্ত কিন্তু নয়। তো এই বাস্তবতাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যেখানে আমাদের চ্যালেঞ্জ গুলো রয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশকে যথার্থভাবে তুলে ধরছি না। সরকারের অনেক সদিচ্ছা আছে, অনেক সচেষ্টতা আছে, সেটা কোথায়? সেটা হলো বাংলাদেশের উন্নয়নে। আজকে পদ্মা সেতু হয়ে গেলে কানেক্টিভিটির দিক থেকে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। আজকে কক্সবাজার ট্রেন যুক্ত হলে কানেক্টিভিটির দিক দিয়ে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। কিন্তু সেই কানেক্টিভিটিটা কি শুধুই কানেক্টিভিটি? এর সঙ্গে বহির্বিশ্বের কানেক্টিভিটিটা তো আমাকে স্থাপন করতে হবে, বাইরেও এই মেসেজটা যেতে হবে যে আমি কোথায় কি করছি, কিভাবে করছি। আমার মনে আছে একবার যখন আমরা বিদেশে পড়াশোনা করছিলাম, যেটা তৌফিকও জানে, তো ওখানে সাউথ আফ্রিকার একটা মেয়ে ছিল, সে বললো জানো আমরা যে কনভেনশন সেন্টারটা তৈরি করছি, এই কনভেনশন সেন্টারটা কবে উদ্বোধন হবে সেটা কিন্তু নির্ধারিত, এবং সেই অনুযায়ী আমরা বিশ্বে বাজারজাতকরণ করছি ওই কনভেনশন সেন্টারে, যাতে করে যেদিনকে দরজাটাই উন্মুক্ত হবে সেদিন থেকেই যেন বিদেশিরা এখানে আসতে পারে এবং তাদের চাহিদা অনুযায়ী কনফারেন্স, কনভেনশন, এক্সিবিশন এখানে করতে পারে। তো এই যে প্রস্তুতি, যে আমি কবে আমার দরজাটা খুলবো এবং কবে আমার এখানে অতিথিকে আমি আমন্ত্রণ জানাবো, আমাদের কোনো কিছুই এখনো নির্দিষ্ট নাই। আজকে সারা বিশ্বের প্রত্যেকটা দেশ তার পদক্ষেপ নিয়ে এগোচ্ছে। তারা ভার্চুয়াল ট্যুর করাচ্ছে, তারা নতুন করে ডেস্টিনেশনকে রিডিফাইন করছে, তারা নতুন নতুন প্রোডাক্টকে লঞ্চ করছে, বলছে যে আসো আমার দেশ নিরাপদ, স্বাস্থ্যের ঝুঁকি নেই, তোমাদেরকে আমি এমন এমন জায়গায় নিব যেখানে তুমি ক্রাউড পাবে না, যেখানে তুমি নিশ্চয়ই আনন্দ পাবে। আমাদের কিন্তু এই ধরনের কোনো প্রস্তুতি নেই। আমরা খালি বলছি যে পর্যটন খুলে গেছে, কোথায় খুলে গেছে? পর্যটন এখন পর্যন্ত যা খুলেছে, লকডাউন উঠলেই দেশীয় পর্যটক নিশ্চয়ই ঘরে দমবন্ধ হওয়া অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে চায় এবং সেখানে যেতে চায়, কিন্তু বাইরের অতিথিদেরকে কি আমরা আমন্ত্রণ জানানোর কোনো পদক্ষেপ নিয়েছি? আপনি দেখেন থাইল্যান্ড বলেছিল অক্টোবরে খুলে দিবে, পারছে না, বলেছে আমরা নভেম্বরে খুলবো। তখন তার সচেষ্টতা আছে, এই মেসেজটা সে পৃথিবীকে বলছে যে থাইল্যান্ড কিন্তু খুলে দেওয়ার জন্য সর্বোত্তভাবে চেষ্টা করছে। হ্যাঁ, আপনি দেখেন আজকে নেপাল, আমার মনে হয় নেপাল প্রথম দেশ যারা ভিসা অন অ্যারাইভালটাকে আবার চালু করে দিল, যে হ্যাঁ আমার এখানে ভিসা অন অ্যারাইভাল
যেটা আগে ছিল সেটাই আমরা দিচ্ছি, ভিসা করে আসতে হবে না। তার মানে কি, তার পদক্ষেপ সে নিচ্ছে। আমার পদক্ষেপ কোথায়? আজকে 27 তারিখ, আমরা সারা দেশে পর্যটন নিয়ে গলা ফাটিয়ে বক্তৃতা করছি, কিন্তু এই ঘোষণা আমি কারো কাছ থেকে পেলাম না যে আমরা কবে আবার বিদেশিদের জন্য পর্যটনের দরজা খুলে দেব বাংলাদেশে। সেটা হতে পারে ডিসেম্বর, সেটা হতে পারে জানুয়ারি, কিন্তু সরকারকে এই পরিকল্পনাটা নিতে হবে যে আমরা অমুক দিন থেকে খুলে দিচ্ছি। যদি আমরা তখন সাফিসিয়েন্টলি প্রস্তুত না হই, আমরা বলবো যে না, এই ডেট না, আরো 1 মাস পরে আমরা খুলবো। এই যে চিন্তার জায়গাটা এবং এই যে কর্ম পরিকল্পনার জায়গাটা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্ভাবনার কথা যদি বলেন, সম্ভাবনা অনেক, এবং সম্ভাবনা থাকবে। যত বেশি আমরা এগোবার চেষ্টা করব, যত বেশি আমরা উন্নয়নশীল উন্নয়নের ধারায় আমরা নিজেদেরকে ধাবিত করব, তত বেশি কিন্তু আমরা উন্নতি করব, এবং সেটি আমরা সেই প্রতিফলন আমরা বিদেশিদেরকে দিতে পারবো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন প্রয়োজন, কালকে আমার কি করতে হবে, সেই প্রস্তুতিটা আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে পার্সোনালি আমি মন্ত্রমুগ্ধের নিয়ে শুনেছিলাম WTN এর বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব সৈয়দ গোলাম কাদের মহোদয়ের কথা। উনি বৈশ্বিক পরিস্থিতি এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্র পর্যটনকে শিল্পের স্বীকৃতি দিয়ে সেটার জন্য তাদের কি ব্যবস্থা রেখেছে এবং আমরা কি করেছি সেটি বিষয় ব্যাখ্যা করছিলেন। আমরা আবার তৌফিক রহমান ভাইয়ের কাছে যাবো। যাওয়ার আগে একটি বিষয় যেটি গোলাম কাদের ভাই বলছিলেন যে শিল্প থাকলে আমাকে শিল্প যখন আমি ডিফাইন করব, এটি যখন আমার ট্রেডের থাকবে, তখন আমার নিশ্চয়ই মানে প্রোডাক্ট থাকবে, আমার কাস্টমার থাকবে, এবং আমি কোন ধরনের কাস্টমার। সব কাস্টমার আমার পাহাড়, আমার সাগর পছন্দ নাও করতে পারে, কারো হেরিটেজ পছন্দ করতে পারে, কারো নেচার, সব মিলে সেই ক্ষেত্রে তার জন্য সেই প্রোডাক্টটা রেডি আছে কিনা, সেই ক্ষেত্রে কাজ করার জন্য এই আপনাদের মতো যারা মানে আমি বলবো যে দেশপ্রেমিক মানুষই বলবে, কারণ যারা এই দেশকে প্রমোট করার কাজে প্রতিনিয়ত আছেন, তারা সরকারের সাথে এই বিষয়গুলিতে কতটুকু বলে দাঁড়াচ্ছে? কি বলবো, আপনারা প্রতিনিয়ত কাজ করছেন সামাজিক যোগাযোগের বদৌলতে। আমরা জানি, আমরা চাই যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাদের যে বয়সটা রিচ করছে, আমরা জানি যে করছেন, সেই ক্ষেত্রে আপনারা সরকারের সাথে মানে কতটুকু এই বিষয়ে, আপনারা তো এই বিষয়ে বিশেষজ্ঞ, যেটা আমাদের গোলাম কাদের ভাই বললেন যে এই প্রতিবন্ধকতা রয়েছে, এই প্রোডাক্ট দিতে আমরা ব্যর্থ হচ্ছি, আমরা আপনি বলেছেন কাস্টমার ডিপেন্ড করতে ব্যর্থ হচ্ছি, তাহলে আচ্ছা আমি একটু প্রথমে একটু বলি যে আজকে আমি একটু আমার ডিভাইস সংকটে ভুগছি। আমার ল্যাপটপ দিয়ে মানে কথা বলতে গেলে আমার ছবি দেখা যাচ্ছে না, কোনো একটা কিছু হয়েছে। আমি আমার মোবাইলে দেখছি, মোবাইলেও এখন দেখতেছি যে চার্জ কমে আসতেছে 10%। হাউএভার যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই, আমি আবার কানেক্ট হব, ঠিক আছে? আমি যে মোটা দাগে যে চ্যালেঞ্জগুলি প্রথমটা ভাবি, সেটা হচ্ছে একটা প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সরকারের এই পর্যটন শিল্পের প্রতি উদাসীনতা। উদাসীনতা না বলে যদি এভাবে বলি, প্রায়োরিটি লিস্টের মধ্যে ট্যুরিজমটা নাই। আপনি দেখেন বাংলাদেশের আমাদের প্রথম টপ 10-10টা প্রায়োরিটির মধ্যে পর্যটন নাই, এবং এটা যৌক্তিক কারণেই নাই। আমাদের এখানে মতো একটা বড় দেশে আমাদের এখানে খাদ্য নিরাপত্তা, আমাদের এখানে শেল্টার, আমাদের এখানে ফুড, আমাদের এখানে আরো অনেক কিছু আছে, সেফটি সিকিউরিটি, এগুলো হচ্ছে আমাদের প্রধান জায়গা। দেখবেন যে 10-এর মধ্যে পর্যটন নাই। আজকে তো বিশ্ব পর্যটন দিবসে যে অনুষ্ঠান দেখলাম, তাতে তো আমার কাছে মনে হচ্ছিল যে আগামী সপ্তাহ থেকে মনে হয় যে একদম প্লেন ভরে 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 পর্যটক চলে আসবে বাংলাদেশে। হ্যাঁ, এবং আমরা যারা ট্যুর অপারেটর যারা আছি, হোটেলিয়ারা যারা আছি, তাদের একদম টুরিস্টে পুরো ভরে যাবে একদম পুরা। কিন্তু দেখেন মূল কাজটি আমরা করছি না। আজকেও কয়েকটা ওয়েবিনারে আমি বলেছি, একটু আগে কাদের ভাই যে কথাটা বলছিলেন, আমরা আমাদের রিস্টার্টিং প্ল্যানই ঠিক করতে পারতেছি না। আমরা জানি না এখন পর্যন্ত যে আমরা কবে পর্যটকদের কাছে, বিশেষত বিদেশি পর্যটকদের কাছে আমাদের ডেস্টিনেশন ওপেন করতে চাই। আমরা কি আগামী বছর মার্চে চাই, আমরা কি আগামী বছর সেপ্টেম্বরে চাই, নাকি আমরা 2023 সালের ফেব্রুয়ারিতে চাই? যাই চান। এখন প্রবলেমটা হলো যে আপনি যদি ইনবাউন্ড ট্যুরিজমটার এসেন্সটা যদি না বুঝেন, তাহলে তো আপনি তো এই স্টার্টিং প্ল্যানটা করতে পারবেন না। ইনবাউন্ড ট্যুরিজমের এসেন্সটা হলো যে মিনিমাম 1-1.5-2 বছর আগে যারা এই একটা ডেস্টিনেশনে যাবে, তারা তাদের ভ্রমণ পরিকল্পনা করে ফেলে।
আমি যদি এখন যদি প্রস্তুতি নেই, এই ট্যুরিস্টটা আমার দেশে আসবে হচ্ছে আগামী 23 সালে বা 22 সালের শেষের দিকে বা 23 সালের শুরুর দিকে বা 23 সালের শেষের দিকে। এখন এই ঘটনাটা আমাদের সাথে যারা যারা কর্তা ব্যক্তি যারা আছেন তারা কয়জন জানেন, কিংবা কয়জন অনুধাবন করতে পারেন, কিংবা আমরা যারা ইনবাউন্ড ট্যুরিজমের সাথে কাজ করি আমাদের কাছে কি জিজ্ঞেস করা হয়েছে, আমাদের কাছ থেকে জানার চেষ্টা করা হয়েছে যে আসলে আপনারা যে ইনবাউন্ড ট্যুরিজমটা করেন তাদের ক্যারেক্টারিস্টিকটা কি, তারা আসলে কতদিন আগে তাদের ভ্রমণ পরিকল্পনাটা তৈরি করে ফেলে। কারণ এই ভ্রমণ পরিকল্পনার সাথে তার এয়ারলাইন্স যুক্ত, তার ইন্স্যুরেন্স যুক্ত, তার অফিসের ছুটি যুক্ত, তার মানসিক একটা মানে প্রস্তুতি যুক্ত, তার পড়াশোনা যুক্ত। আপনি জানেন যে এখানে আসার আগে তারা কিন্তু পড়াশোনা শুরু করে দেয়, ঠিক আছে? তো আপনি পড়াশোনা ঠিক মতো করলেন না, হ্যাঁ, আপনি কোনো কিছু টিকিটটা ঠিক মতো করলেন না, আপনি হুটহাট করে তো ভাই আমাদের দেশে তো হয় না। আমাদের দেশে কি হয়, ইনবাউন্ড আউটবাউন্ড ট্যুরিজমে কি হয়, এক সপ্তাহ আগে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি এই জায়গায় যাবো, এই ডেস্টিনেশনে যাবো, এই ডেস্টিনেশনে যাবো। এখন টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমাদের এখানে যারা যাচ্ছে তারা তো রিয়েল ট্যুরিস্ট না। মানে আমাদের এখানে যারা ট্যুরিস্ট আসে আমাদের গাইডে তো মাথাটা খারাপ করে দেয়, ওরা চোখের সামনে যাই দেখে তাই নিয়ে প্রশ্ন করে, তাই না? এখন প্রবলেমটা হয়েছে যে আপনি তাদের কাছে মিথ্যে কথা বলে কিন্তু আপনি কিন্তু পার পাবেন না, বিকজ তারা কিন্তু তার আগে কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে, তারা কিন্তু সব জানে। ফলে আমাদের কাছে এই চ্যালেঞ্জটা হচ্ছে যে সরকারের কাছ থেকে যে পরিমাণ আমরা প্রাপ্য সাপোর্টটা পাওয়া দরকার ছিল, প্রায়োরিটি লিস্টের মধ্যে ঢোকার কথা ছিল, সেটা আমরা করতে পারছি না। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, এবার আসেন প্যান্ডামিকে। প্যান্ডামিকের মধ্যে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের মতো যারা ট্যুর অপারেটর যারা আছেন, ট্যুরিজমের যারা স্টেক হোল্ডার যারা আছে, তাদেরকে বাঁচিয়ে রাখা। আমাদের তো এখন মৃত অবস্থা। আমাদের কারোই, অনেকের অফিস নাই, অফিস ছেড়ে দিয়েছে, অফিসকে ছোট জায়গায় নিয়ে এসছে, কারো স্টাফ নাই, স্টাফ ছেড়ে দিয়েছে, স্টাফকেও বিনা বেতনে রাখা হচ্ছে। আর সবচেয়ে বড় ভয়াবহ অবস্থা কি জানেন, যে আপনার যে ওয়ার্কাররা যারা কর্মীরা স্কিল ম্যান পাওয়ার আপনাদের সাথে দীর্ঘ 15, 20, 25, 30 বছর ধরে কাজ করছে, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই পর্যটন এই পেশা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে মানে হচ্ছে আমরা তাদেরকে ধরে রাখতে পারছি না, তাদেরকে আমরা সেই উপযুক্ত সম্মান তাদেরকে দিতে পারছি না। তারা কিন্তু এই পর্যটনের এই পেশা ছেড়ে বিকল্প অন্য পেশায় চলে যাচ্ছে, তারা কিন্তু আর পর্যটনের পেশার মধ্যে নাই। তো প্যান্ডামিক যদি ভালো হয়ে যায়, আমার আশঙ্কা তাদের ভেতর থেকে প্রায় 50%-এর কিংবা তার চেয়ে বড় একটা গ্রুপকে, যারা ইতিমধ্যে পর্যটনের এই পেশা ছেড়ে চলে গেছে, তাদেরকে আমরা পাবো না। তার মানে আমাদের এখানে একটা হিউজ একটা ম্যান পাওয়ার গ্যাপ হবে, হিউজ একটা স্কিল গ্যাপ হবে। আমরা কি সেই স্কিল গ্যাপটা কি করে মিটিগেট করব, সেটার জন্য আমরা কি প্রস্তুত কিনা, বাংলাদেশ প্রস্তুত কিনা? 2 নম্বর গেল। 3 নম্বর, আমাদের এখানে দেখেন এই বিভিন্ন ধরনের প্যাকেজের কথা আমরা শুনি, স্টিমুলাস প্যাকেজের কথা শুনি, ইনসেন্টিভের কথা শুনি, কিন্তু আনফরচুনেটলি আমাদের মতো যারা স্টেক হোল্ডার, যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে আমরা কাজ করি, তারা কেউই কিন্তু সেই ইনসেন্টিভের ভাগ আমরা পাইনি। আমরা ঠিকমতো প্রেজেন্টও করিনি। আমি বলবো যে এই ক্ষেত্রে আমাদের নিজেদের ব্যর্থতা আছে, আমাদের এই সমস্ত ট্রেড বডি যারা আছে সেই ট্রেড বডিরও ব্যর্থতা আছে। আমরা সঠিকভাবে আমাদের যে পেটের যে ক্ষুধা, সেই ক্ষুধার জ্বালাটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা তুলে ধরতে পারিনি। আমরা সে অর্থে বড় ধরনের কোনো আন্দোলন করতে পারিনি, আমরা সে অর্থে প্রেস কনফারেন্স করতে পারিনি, আমরা সে অর্থে পর্যটন মন্ত্রী, অর্থমন্ত্রী এবং চাই কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু যেতে পারিনি। আমরা গিয়ে তাদের কাছে বলতে পারিনি যে আমাদের এই কষ্ট, আমরা এই দুঃখের ভিতরে দিয়ে আছি। আমাদের এখানে প্রায় 35 থেকে 40 লক্ষ ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি পর্যটনের কর্মীরা যারা আছে, তারা মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে বাঁচান এগিয়ে আসুন। এখন দেখেন অন্যান্য শিল্প, যেমন বিজিএমইএ বা অন্যান্য যারা বিকেএমইএ বা অন্যান্য যারা আছে, তারা কিরকম এগ্রেসিভ দেখেন। তারা কিন্তু ঠিকই কিন্তু তাদের যেটা যেটা প্রাপ্য সেটা কিন্তু সরকারের কাছ থেকে করে নিচ্ছে। ফলে আমাদের, আমি নিজেই ব্যর্থতা দায়ভার নেই যে আমাদের এখানে যারা ট্রেড বডি যারা আমরা যারা যুক্ত, আমাদের যারা ট্রেড বডি লিডার্সরা যারা আছেন, তারা কিন্তু আমাদেরকে সঠিক পথে দেখাতে পারেননি, যার জন্য কিন্তু এই পর্যটনের এই লোকজন কিন্তু এখন ভিন্ন পেশার দিকে চলে যাচ্ছে। আপনি নিজেও জানেন যে আমাদের এখানে কিন্তু অনেকেই পেশা বদল করে ফেলছে, অনেকে অনলাইন ব্যবসায় চলে যাচ্ছে, মধুর ব্যবসায় চলে যাচ্ছে, চায়ের ব্যবসায় চলে যাচ্ছে, মাছের ব্যবসায় চলে যাচ্ছে, মাংসের ব্যবসায় চলে যাচ্ছে, মানে যে যেভাবে ইচ্ছা বাঁচার চেষ্টা করছে। এইটা আজকে 25, 30, 40 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমাদেরকে যদি পেশা বদলের চিন্তা করতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমাদের এই কষ্ট মনোবেদনের কথা কি আমার ট্যুরিজম বোর্ড, আমার পর্যটন কর্পোরেশন, আমার মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ট্যুরিজম, আমার অর্থ মন্ত্রণালয়, আমার মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, তারা কি জানে? তাদের কি আমরা কি সে অর্থে জানাতে পেরেছি? সুতরাং আমি মনে করি যে আপনারা যে অনুষ্ঠানগুলি করছেন, আপনারা একটা খুব বড় দায়িত্ব পালন করছেন। হয়তো আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কোনো না কোনো হাই অফিসিয়াল কর্তা ব্যক্তিদের হয়তো গোচরীভূত হবে, হ্যাঁ, কানের মধ্যে হয়তো ঢুকবে আমাদের এই বেদনার কথা।
তখন যদি আমরা যদি এগিয়ে আসি। কিন্তু আমি যে কথাটা বিশ্বাস করি এবং দীর্ঘদিন ধরে এই কথাটাই বলে আসছি, পৃথিবীর অন্যান্য দেশের মতো যতদিন পর্যন্ত না এই পর্যটন বোর্ড মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে ন্যস্ত না হবে, লাইক A2I, লাইক ইপিবি, লাইক বেজা, লাইক বিডা, ততদিন পর্যন্ত কিন্তু আমরা পর্যটনের সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কারণ আমাদের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে আমি বলবো যে অনেক দুর্বল মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়কে কিন্তু অনেক বড় বড় মন্ত্রণালয় কিন্তু অ্যাকনলেজ করে না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আপনি এই মন্ত্রণালয়কে ওন করবেন, অ্যাকনলেজ করবেন, ততদিন পর্যন্ত কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের সাহায্য সহযোগিতা কিন্তু আমরা পাবো না। এবং পর্যটনের সাথে আমরা দেখেছি প্রায় 20 থেকে 22টা মন্ত্রণালয় সরাসরি যুক্ত। ঠিক আছে, এখন আপনি ধরেন বড় বড় কাজ আমরা করছি, ধরেন আমি সুন্দরবনে কোনো কাজ করতে চাই, সুন্দরবন হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের আন্ডারে। আমি ধরেন পাহাড়পুরে কোনো কাজ করতে চাই, পাহাড়পুর হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে। সো এই জাতীয় মন্ত্রণালয়গুলি যদি আপনাকে যদি সাহায্য সহযোগিতা কোঅপারেশন না করে, কিভাবে আপনি আসলে পর্যটন শিল্পে নিয়ে দাঁড়াবেন? সুতরাং আমি মনে করি যে এখানে একটা কম্বাইন এফোর্ট দরকার, একটা হলিস্টিক এফোর্ট দরকার, এবং অবশ্যই 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 মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের হেড অফ দ্য স্টেটের সরাসরি নেক নজর পড়তে হবে। যতদিন পর্যন্ত এই শিল্পে নেক নজর না পড়বে, ততদিন পর্যন্ত ময়মনসিংহ টিভি আমাদের ইন্টারভিউ নেবে, ঠিক আছে, বগুড়া টিভি আমাদের ইন্টারভিউ নেবে, রাজশাহী টিভি আমাদের ইন্টারভিউ নেবে, আমরা ইন্টারভিউতে এসে সুন্দর সুন্দর মজার মজার কথা বলবো, দুঃখের কথা বলবো, আনন্দের কথা বলবো, কিন্তু কাজের কাজটা কিছুই হবে না। সুতরাং আসেন, আমরা আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করছি যে আসেন আমরা সবাই একটা এফোর্টে কাজ করি, একটা এজেন্ডা নিয়ে কাজ করি, সমস্ত অ্যাসোসিয়েশনগুলি মিলে একটা ট্রেড বডি হয়ে আমরা কাজ করি, এবং আমরা একটা ভয়েসে কাজ করি, এবং আমাদের যে আসল যে কথাটা, সেই কথাটা যথাযোগ্য জায়গায় আমরা পৌঁছে দিই। তো আমার কাছে মোটা দাগে এগুলি মনে হয় এই সময়কার চ্যালেঞ্জ। আর কোভিড তো একটু বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, কোভিডটা নিয়ে আসলে এই মুহূর্তে আমি আসলে কোনো কথা বলতে পারছি না, বিকজ কোভিড এর কোনো শেষ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু সরকারের উচিত আমাদের মতো যারা স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে বাঁচিয়ে রাখা, এইটা আমি বুঝতে পারি। থ্যাংক ইউ। আপনার এই কথাটির সাথে আমি শতভাগ একমত পোষণ করছি। অবশ্যই সরকারের উচিত, কারণ আমরা বিশ্বাস করি যে আপনি যে সমস্যাগুলি মানে উঠিয়ে এনেছেন এগুলি অবশ্যই যৌক্তিক, এবং বিশেষ করে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী বর্ষে, মুজিব বর্ষে অবশ্যই আমরা একটা স্লোগান দেখছি, মুজিব বর্ষে এই পর্যটন খাত কিন্তু আরেকটা এগিয়ে যাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা ঘোষণা করেছেন। অবশ্যই এই কথাটি মানে আমরা বলতেই পারি যে এই ক্ষেত্রে এই আপনাদের মতো যারা এই ক্ষেত্রে বিশেষজ্ঞ সমস্যাগুলি মানে রিয়েলাইজ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সঠিকভাবে উপস্থাপন করে এটিকে প্রাইভেটি শিল্পে রূপান্তরিত করার মতো দক্ষতা রাখেন, নেগোশিয়েবল ক্যাপাসিটি রয়েছে, সেই মানুষদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জরুরি। এবং আপনার ব্যথার্থে বলতে চাই, আমাদের তৌফিক ভাই, আমরা ইতিপূর্বে ট্যুরিজম বোর্ডের সম্মানিত সিও মহোদয়কে সরাসরি এই বিষয়গুলি নিয়ে হাজির হয়েছিলাম ময়মনসিংহ টিভির পক্ষ থেকে, এবং উনি অত্যন্ত শ্রোতার নিয়ে শুনেছিলেন, এবং অনেক প্রশ্নের অবতারণা করেছিলাম, জবাব দিয়েছিলেন, এবং একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। আমরা আবারও কথা বলবো সৈয়দ গোলাম কাদের, মহাসচিব, ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ WTN এর বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব, যিনি এই প্যান্ডেমিক সিচুয়েশনে অত্যন্ত গুরু দায়িত্ব সামলাচ্ছেন। আপনি শুনছিলেন তৌফিক ভাইয়ের কথা। সমস্যাগুলি তো প্রায় একই ধরনের, একটু আমরা সমাধান খুঁজবো, এবং এই ক্ষেত্রে আপনার পরামর্শগুলি অবশ্যই এই সামাজিক যোগাযোগের মাধ্যমে তো বটেই, এবং আমরা আমাদের পক্ষ থেকেও এই যারা নীতি নির্ধারণ কর্তৃপক্ষ আপনারা আপনাদের এন্ড থেকে বলছেন, আমরাও সেটি তুলি। উত্তরণের পথ আসলে মোটেও খুব সহজ নয়। উপরে উঠতে হলে কষ্ট করতেই হয়, সিঁড়ি ভাঙতে হয়, সিঁড়ি না ভাঙলে উপরে ওঠা যায়। ট্যুরিজম এমন একটা পণ্য যেটাকে আমরা সবসময় বলি যে ইট ইজ এ ইনট্যাঞ্জেবল প্রোডাক্ট, যেটা বলছিলাম যে এটা একটা কারখানা বসিয়ে দিলাম, প্রোডাক্ট হচ্ছে, বিক্রি করছি, ব্যাপারটা তো এটা নয়। তো ফলে এই ইনট্যাঞ্জেবল প্রোডাক্ট হওয়ার কারণে এর মার্কেটিংটা অনেক বেশি প্রয়োজন। যতক্ষণ না আমরা ঠিক মতো বাজারজাতকরণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনি বিদেশ থেকে পর্যটক আশা করাটা, কাঙ্ক্ষিত লক্ষ্যে পাওয়াটা আসলে খুব সহজ হবে না। আমি
আবারও এই কথাটা আগেও বলেছি, এখানে আবারও বলি আপনাদেরকে যে আপনার আমাদের পাশে যে দেশ সেটি হচ্ছে ভারত। আমরা করোনার প্রথম দিকেই পাটা থেকে বলা হয়েছিল যে, এবং আমরা সবাই বলেছি যে আমাদেরকে কানেক্টিভিটি বাড়াতে হবে রিজনাল। তার কারণ হচ্ছে দূর থেকে কে কবে আসবে, কে কোন পরিস্থিতিতে পড়ে আসবে বা আসবে না সেটা তো আমরা জানি না। কিন্তু ডোমেস্টিক মার্কেট যেমন, তেমন পাশাপাশি রিজিওনাল মার্কেটটাকেও ডোমেস্টিক মার্কেটের মতো বা ক্রস বর্ডার ট্যুরিজমের দিকে আমাদের নজর বেশি করে দিতে হবে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা কলকাতার লোককে কি যথেষ্ট ভাবে আকৃষ্ট করতে পেরেছি বাংলাদেশে আসার জন্য? শুধু যাদের পরিবার আগে বাংলাদেশে ছিল, এখন ওই দেশে থাকেন, তারা ছাড়া অ্যাফ্লুয়েন্ট টুরিস্ট কলকাতার যেটা, সেটাকে কি আমরা আনতে পেরেছি বাংলাদেশে? এটা ভেবে দেখার একটা বিষয়। তার মানে কি? তার মানে আমরা যথার্থ মেসেজটা, বাংলাদেশের যথার্থ মেসেজটা আমরা ক্রস করতে পারছি না। সেইখানটাই হচ্ছে আমাদের বটলনেক। আমি আমি আবারও জোর দিয়ে বলবো যে বাজারজাতকরণ ছাড়া আপনি যত প্রচেষ্টাই নেন, আপনি কিন্তু আগাতে পারবেন না। আমরা আফ্রিকা সম্পর্কে আমাদের কি ধারণা? আফ্রিকার বেশিরভাগ দেশ সম্পর্কেই আমাদের ধারণা হলো যে আফ্রিকা মানেই অনুন্নত, ভালো কিছু নেই। কিন্তু সত্যি কথা কি জানেন? সত্যি কথা হলো আফ্রিকার বহু দেশ আছে যারা আমাদের চেয়ে কোনো অংশে কম নয়, অনেকে আরো বেশি সুন্দর, আরো বেশি সমৃদ্ধশালী, কিন্তু তারাও পিছিয়ে আছে। কারণটা কি? এই একই কারণ। অর্থাৎ আমাদের যেই দায়ী দায়িত্বটি পালন করার কথা সেইটা আমরা করছি না। আমরা কাছে দেখেন, সিঙ্গাপুরকে এখন ধরা হয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহর, পরিষ্কার শহর। এটা তো তারা স্ট্যাবলিশ করেছে, এটা তো এমনি এমনি হয়নি। মানুষ এমনি এমনি বলে না যে সিঙ্গাপুর সবচেয়ে সুন্দর। এবং তারা স্থাপনাও যেমন তৈরি করে চলেছে, পাশাপাশি বাজারজাতকরণে তারা কোনোদিন থেমে নেই। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক অবস্থায় তারা কিন্তু বাজারজাতকরণ করে চলেছে। অর্থাৎ তার মার্কেটিং ডিভিশন কিন্তু অলওয়েজ অ্যাটেনশনে আছে যে আমাকে কিভাবে আমার পণ্যকে বাজারজাত করতে হবে। দেখেন, আমরা হলি আর্টিজানে আটকে গেছিলাম, এ কথাটা তৌফিকও বলেছে, আমি আবার রিপিট করি এই কারণে যে হলি আর্টিজানে আমরা আটকে গেলাম, কিন্তু আমরা যে আটকে গেলাম আমরা উত্তরণ ঘটাবো কি করে সে নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথাটা খুব একটা ছিল না। তার কারণ একেই বলে ক্রাইসিস ম্যানেজমেন্ট। আপনি যদি জানতেন যে আমি এই পরিস্থিতিতে আমি কি করব, আপনার পরিস্থিতির চিত্রগুলো আগেই আপনাকে এঁকে রাখতে হবে যে এরকম পরিবেশ হলে আমি এইটা করব। যেভাবে আমরা বাচ্চাদেরকে শেখাই যে তুমি একটা মানুষ আসলে তাকে সালাম দিবে প্রথমে, তারপরে আমরা শেখাই তার সঙ্গে ভালোভাবে কথা বলবে, সুন্দরভাবে তার কাছে যাবে, আচার ব্যবহার করবে। এটা হলো আপনি কিন্তু তাকে ম্যানেজ করেছেন যে সে যেন এমন ভাবে বিহেভ করে যে আপনার ইমেজটা ঠিক হয়। তো আমার কাছেও ব্যাপারটা তাই যে আপনি আপনার যে ইমেজ সেটা কি আপনি তুলে ধরতে পারছেন, সেটাকে কি আপনি রিচ করতে পারছেন। এবং আমরা অসংখ্যবার বলেছি যে ট্যুরিজমে আপনার মার্কেটিং অ্যান্ড মার্কেটিং অ্যান্ড মার্কেটিং হচ্ছে শেষ কথা। আজ পর্যন্ত আমরা বাজেটে তার কোনো রিফ্লেকশন দেখিনি। এই আমার এই আমলাতন্ত্র বোঝেই না যে হোয়াট ইজ মার্কেটিং। ট্যুরিজমে আবার এত মার্কেটিং লাগবে কেন? কত লোক আসে বিদেশ থেকে, এটা আসবে, নিষেধ তো নেই। তো এই যে চিন্তা চেতনা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মার্কেটিং প্ল্যান থাকতে হবে সারা বছরে আমি কি করব, কোন কোন মার্কেটকে টার্গেট করব, কোন আপনার শ্রেণীর মানুষকে আমি টার্গেট করব। হ্যাঁ, এটাকে বলে ধরেন আপনার এগুলোর অনেক রকম আছে, যে আপনার কাস্টমার মিক্স আছে, মার্কেট মিক্স আছে, এরকম নানান রকম টেকনোলজিক্যাল কথাবার্তা আছে, টেকনিক্যাল কথা আছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথাটি হচ্ছে যে আসলে আমি আমার বাড়িতে বাইরের অতিথিকে কিভাবে আনতে চাই, আমি কতটা ওয়েলকামিং, সেটা কিন্তু আমার নানান রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বারবার আমাকে বলতে হবে, বারবার প্রচার করতে হবে। আপনি দেখেন, আপনি যখন কোল্ড ড্রিঙ্কস খান তখন কিন্তু আপনি বলেন কি, এই দোকানদারকে কি বলেন, একটা কোক আছে, কিন্তু অনেকগুলো ব্র্যান্ড কিন্তু এখন বাজারে আছে, কিন্তু আপনি চাওয়ার সময় কোককে প্রেফারেন্স দেন, কারণ ওটা আপনার মাথার মধ্যে কোক কোম্পানি গেঁথে দিয়েছে যে কোক, কোক চাই, কোকা কোলা চাই। তো কিন্তু আপনি কি শুধু কোক খান, আপনি অন্যগুলো খান। তো এই হলো গিয়ে আপনার পার্সপেক্টিভ হলো যে আপনাকে মার্কেটিং করতে হবে, আপনাকে এই মেসেজ দিতে হবে যে কোভিড পরবর্তীতে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াতে চায়, কিভাবে পর্যটকদের তারা আনতে চায়, কিভাবে তাদের নিরাপত্তা বিধান করবে, কিভাবে তাদেরকে স্যানিটাইজ করবে, হোটেলগুলো স্যানিটাইজ হচ্ছে কিনা। আমার এখানে যেটা বলছিল যে কর্মীদের অভাব, আমি দেখছি সেটা। হ্যাঁ, আমরা পরীক্ষিত যে কর্মীরা
যেই সব দক্ষ কর্মী ছিল তারা সেই ক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছে। তার মানে কি অদক্ষতার আহ মধ্যে আমরা পড়ে যাচ্ছি। তাহলে অদক্ষতা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অদক্ষতা হলে আপনি কি ব্যাড মেসেজ দিবেন মার্কেটকে যে না, এই বাংলাদেশে তো সার্ভিস পাওয়া যায় না। আমি আমি আমার একটা উদাহরণ বলি। আমি একটা ট্যুরিস্ট পাঠিয়েছি কক্সবাজার, কিন্তু আমাকে গাইড পাঠাতে হয়েছে ঢাকা থেকে। কারণ কি? তার কারণ আমার প্রপার ল্যাঙ্গুয়েজ গাইড কক্সবাজারের নাই। অথচ সরকারের খাতায় আপনি দেখেন প্রচুর গাইড তৈরি করা হচ্ছে। তার মানে এরা কিন্তু প্রপারলি গাইড তৈরি হচ্ছে না, এবং যারা হচ্ছে তারা থাকছে না। তার কারণ ব্যবসাটাই নাই, তাহলে গাইডটা থেকে করবে কি? সে তার পেশাটা সে কিভাবে রক্ষা করবে? সে তো পেশা রক্ষা করবে যদি ট্যুরিস্ট থাকে, তবে তো। আর দেখেন আমাদের একটা খুবই মানে সাংঘাতিক একটা খারাপ দিক আছে আমাদের, সেটা হলো কি, আমরা সব রকম ট্যুরিজম নিয়ে কথা বলি। আমরা বলি আপনার আমি ডোমেস্টিকের কথা বাদ দিচ্ছি, ডোমেস্টিক তো আমরা বলি, ইনবাউন্ড বলছি। আবার ইনবাউন্ড বললে আবার বলি কি, যে সিবিটি করতে হবে, কমিউনিটি বেসড ট্যুরিজম করতে হবে, ভিলেজ ট্যুরিজম করতে হবে, ভলেন্টিয়ার ট্যুরিজম করতে হবে। আগে ভাই, যদি ব্রহ্মপুত্র নদ না থাকে, যদি পদ্মা নদী না থাকে, শাখা নদী হবে কোথা থেকে? তা আপনার তো ইনফ্লো অফ টুরিস্টই নাই, তা আপনি এইসব শাখা নদী নিয়ে কেন মাথা ব্যথা করছেন? তো এইগুলো হচ্ছে একটা ভাবনার বিষয়। আমরা যদি না ভাবি ঠিক মতো, আমরা যদি ডিরেকশন ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনোদিন আগাতে পারবো না। আমরা কথা বলে যাব, কথা বলা খুব সহজ, কিন্তু কাজ করা অত্যন্ত কঠিন। এবং সরকারের মধ্যে এই জায়গাটাতে সবচেয়ে বেশি সংকট আছে। তার কারণ কি? কারণটা হলো ভেরি সিম্পল। আমি কাউকে দায়ী করছি না, কাউকে দোষ দিচ্ছি না, কাউকে ব্যক্তিগত আক্রমণ করাটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমার ইন্ডাস্ট্রিটা বাঁচবে কি করে। যেমন আমি বলি আপনাকে, আমার ট্যুরিজম বোর্ডের সিইও আসেন সরকারের অন্য কোনো একটা দপ্তর থেকে। সেটা হতে পারে কৃষি, সেটা হতে পারে টেক্সটাইল, সেটা হতে পারে প্রশাসন, জনপ্রশাসন, সেটা হতে পারে হোম মিনিস্ট্রি। তিনি কি পর্যটন জানেন? তিনি বেড়াতে গেছেন বেশ কয়েকবার, জীবনে অনেকবার হয়তো বেরিয়েছেন, কিন্তু তিনি কি পর্যটন জানেন? তিনি এখানে এসে শেখে, শিখতে শিখতে তাকে অন্য দপ্তরে যেতে হয়, তখন আর একজন নতুন মানুষ আসে। ওয়ারাজ আপনি দেখেন মালয়েশিয়া ট্যুরিজমে এগিয়েছে কেন? আমি গত ডিসেম্বরে দেখলাম মালয়েশিয়া ট্যুরিজমের সেক্রেটারি জেনারেল, ডিরেক্টর জেনারেল, উনি উনি যখন রিটায়ার করলেন, তখন উনি ডিরেক্টর জেনারেল হিসেবে কত বছর সার্ভ করেছেন মালয়েশিয়াকে? 15 বছর। তাহলে এই মানুষটা তো একটা একটা ভাতের দানা টিপলেই বুঝতে পারেন যে ভাতটা হয়েছে কি হয়, তাই না? তো আমার এখানে কিন্তু ঘাটতি গুলো হচ্ছে ওরকম, যে যাকে আপনি পাঠাচ্ছেন তিনি তো এটার এক্সপার্টিস না। আর তিনি এসে কি করেন, আমাদের সাথে কথা বলে বলে যেটুকু বোঝেন সেটা আবার নিজের মতো করে উনি সাজান। এতে কি হচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কোনোদিন পৌঁছতে পারছি না। সেই সেই হচ্ছে আপনার বাঁশ আর বানরের গল্প, যে আমি ঠেলে 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 উঠছি, আবার পিছলা বাস, আমি আবার পড়ে যাচ্ছি। তো আমরা ঠেলে ঠেলে উঠার চেষ্টা করি, আবার একটু করে পিছলা বাস দিয়ে আমরা পিছলে নিচে নেমে যাচ্ছি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের পর্যটনের বিকাশ হবে না। আর তৌফিক যে কথা বলেছে, এ কথাও আমরা অনেকবার বলেছি, যে এই কারণেই, যেহেতু প্রচুর মন্ত্রণালয় এর সাথে যুক্ত, মানে অটোমেটিক, কারণ ট্যুরিজম হচ্ছে অনেকটা আপনার স্বর্ণলতার মতো, ও হচ্ছে পরনির্ভর একটি শিল্প, মানে অনেককে নিয়ে এসে দাঁড়ায়। তো সেক্ষেত্রে বাংলাদেশের যেটা সংকট, সেটা হচ্ছে যে অন্য মিনিস্ট্রি গুলো মনে করে যে ওকে আমি কেন হেল্প করতে যাব, ওকে আমার দরকার কি। এটা আজকে ট্যুরিজম মানে যখনই একজন বিসিএস ক্যাডার বাংলাদেশের প্রশাসনে ঢুকবেন, প্রথম দিন থেকে তাকে ট্যুরিজম শিখতে হবে। তাহলে যখন আপনারা এটা করছেন, তখন কিন্তু তারা জানে যে কি করতে হবে। আজকে আমি বলি যে আজকে আমরা 30 বছরের ঊর্ধ্বে ট্যুরিজম নিয়ে কথা বলছি, এখন অন্তত পক্ষে সরকারি লোকজন কিছুটা হলেও আন্দাজ করেন, বোঝেন। তার কারণ এই 30 বছরের ধাক্কা এটা। তা আর ভাই আমাদের জীবন তো শেষ, আপনারাও কি এই ধাক্কা দিয়ে দিয়ে এই জায়গায় থাকবেন, নাকি এটা থেকে উত্তরণ ঘটাবেন? সেই কারণে প্রধানমন্ত্রীকে দরকার, সেই কারণে তার নির্দেশ দরকার, সেই কারণে তার নেতৃত্ব দরকার, যাতে করে পর্যটন তার জায়গায় দাঁড়াতে পারে। এবং পর্যটন কেন করা হয় দেখেন, আজকে বিশ্ব পর্যটন দিবস, কই বিশ্ব বস্ত্র দিবস তো হয় না, বিশ্ব ধান দিবস তো হয় না, কেন হয় না? তার কারণ হলো এই শিল্পটি শুধু একটি শিল্প নয়, এটির সঙ্গে সোশিও ইকোনমিক
জড়িত, এটার সঙ্গে সাধারণ মানুষ জড়িত, এটার সঙ্গে গরিব মানুষ জড়িত, এখানে নিম্ন আয়ের মানুষরা জড়িত। সেই কারণেই এটা শুধু শিল্প নয়, এটা শিল্পর চেয়ে অনেক বেশি। সেই কারণেই আজকে কিন্তু এই যে বিশ্ব পর্যটন দিবস, যে ট্যুরিজম ইজ এ টুল টু রিমুভ পভার্টি, তো সেই আলোকে চিন্তা করে বলেই আজকে কিন্তু আপনার এই বিশ্ব পর্যটন দিবস হয়। অন্য দিবসগুলো দেখেন শান্তির জন্য দিবস থাকে, এরকম বিভিন্ন বিভিন্ন ভাবে দিবসগুলো থাকে। হ্যাঁ, কিন্তু এটা করাই হয়েছে আসলে এটা শুধুই অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করারই একমাত্র যন্ত্র নয়, এর পেছনে মানুষের জীবন যাপন, ভালোবাসা সম্পৃক্ত আছে। অসংখ্য ধন্যবাদ। গোলাম মোহাম্মদ কাদের মহোদয়, ডব্লিউটিএন এর মহাসচিব, বাংলাদেশ চ্যাপ্টারের, যে কথাগুলি বলছিলেন উনি যথার্থই বলেছেন যে কাউকে কাঠগড়ায় দেওয়ার কথা নয়, বাস্তবতার নিরিখেই কথাগুলি বলেছেন। এবং যেটি বলেছেন যে 30 বছর যদি কথা বলে আসছি, এখন কিছুটা হলো রক্ত করতে পারছি। এবং একটি কথা আমাদের দুজন অতিথি খুব জোরে সোরে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী পারেন এই সমন্বয়হীনতা দূর করতে। সেই সম্ভাবনাটি মাথায় রেখে এবং সেই শুভ প্রত্যাশা রেখে আমরা আজকের অনুষ্ঠানের শেষ ভাগে আবারও জনাব তৌফিক রহমান, প্রধান নির্বাহী জার্নি প্লাস, মহাসচিব প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন পাটা, এবং একজন ট্যুর এক্সপার্ট তৌফিক রহমান ভাইয়ের কাছে এই সীমাবদ্ধতার মাঝেও একটি সম্ভাবনার কথা শুনে আজকে বিদায় নেব। আমরা বিদায় নেব বলতে শেষ না, এই মুজিব বর্ষ জুড়ে, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ জুড়ে আমরা আমাদের ভয়েস রেজ করব এবং যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তৌফিক। হ্যাঁ, এখন বোধহয় আমাকে শোনা যাচ্ছে, তাই না? ক্লিয়ার এন্ড ট্রান্সপারেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে হয়েছে যে ওই আপনি একটু আগে বললেন না যে ট্যুরিজম এক্সপার্ট আর কি কি কথাগুলি বললেন আমার আর কাদের ভাইয়ের নামের আগে, আমরা এখন আসলে ওই ট্যুরিজম এক্সপার্ট ওই লাইনে আমরা নাই। আমরা হচ্ছে অতীতকালে ছিলাম, হ্যাঁ, এখন আসলে নাই। আপনি বিশ্বাস করেন, আপনি আজকেই আমি বললাম তো যে 6 থেকে 7টা ওয়েবিনার দেখেছি আমি, এবং বিভিন্ন জায়গায় ট্যুরিজম বোর্ড সহ অন্যান্য জায়গায় আমি দেখেছি। ওরে বাবা রে বাবা, ট্যুরিজমের এক্সপার্টের এখন অভাব নাই, ট্যুরিজমের এক্সপার্টের অভাব নাই। আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আজকে একটা স্মরণিকা প্রকাশিত হয়েছে, ঠিক আছে? সেই স্মরণিকার ভেতরে যদি আপনি যদি দেখেন, লেখক যদি দেখেন, অন্ততপক্ষে 50 জন লেখকের ওখানে আছে, মানে লেখা আছে ওখানে। তো আমরা একসময় বলে ভাবতাম যে আমাদের এখানে বোধহয় পর্যটন বিষয়ে কোনো লেখকই নাই। আজকে আমি ওটা দেখে দেখলাম ওটা বাপরে বাপ, এখানে তো 50-60 জন লেখক তো শুধুমাত্র ওই ছবির ভিতরেই আছে, ঠিক আছে না? আমি শুনেছি নাকি আরো 1-150 লেখা নাকি জমা পড়েছিল। এখন হয়েছে কি, মানে ট্যুরিজমটা, ওই যে বললাম না, ট্যুরিজম ইজ এভরিবডিজ বিজনেস। ট্যুরিজমকে সবাই ওন করে, সবাই ওন করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু সবাই ট্যুরিজমের এক্সপার্ট হয়ে যায়। দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে আমার কথাটা হচ্ছে যে আপনি ট্যুরিজমটা করেন, ট্যুরিজমটা আগে বোঝেন। ধরেন আমি এই কথাটা বলতে পারছি, কাদের ভাই কথাটা বলতে পারছি, কেন বলতে পারছি বলেন তো? আমার ধরেন 28 বছরের অভিজ্ঞতা, কাদের ভাইয়ের 30 বছরের উপরে ট্যুরিজমের অভিজ্ঞতা। আমরা তো গ্রাউন্ড লেভেলে কাজ করে এসেছি, আমরা তো গ্রাউন্ড রাস্তার থেকে আমরা ট্যুরিজম শিখেছি। আমাদের যদি ট্যুরিজমের গুরু কেউ যদি হয়ে থাকে, সে হচ্ছে রাস্তা। কি কাদের ভাই? রাস্তা হচ্ছে আমাদের গুরু। সেই রাস্তার মধ্যে নেমেছি, হাঁটা শুরু করেছি, পথ চিনি না, চলা শুরু করেছি, পথ হারিয়েছি, আবার খুঁজে পেয়েছি, আবার হারিয়েছি, আবার খুঁজে পেয়েছি, করতে 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 আজকে কিন্তু একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি। এখানে বসে আমরা আমাদের অতীত অভিজ্ঞতার কথা বলতে পারি। কিন্তু এখন আমি যাদের এক্সপার্টকে যাদেরকে দেখি, বিশ্বাস করেন, যাদের না আছে ট্যুরিজম বিষয়ক পড়াশোনা, না আছে তাদের অভিজ্ঞতা, না তারা ট্যুরিজম পরিচালনা করেন, না তারা ট্যুরিজম বিষয়ক পড়াশোনা করেন, কিন্তু সবাই এক্সপার্ট। এবং ট্যুরিজমে একমাত্র শিল্প বোধ করি প্রত্যেকে বাংলাদেশের ওই 15 কোটি জনগণের সবাইকে যদি আপনি বলে দেন যে ট্যুরিজম নিয়ে কথা বলো, প্রত্যেকে 1 ঘন্টা করে কথা বলে ফেলবে। ট্যুরিজম নিয়ে 1 ঘন্টা করে কথা বলে ফেলতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু রিয়েল এসেন্সটা কি জানে? আমি বা কাদের ভাই বা আমাদের এখানে অন্যান্য যারা ইনবাউন্ড ট্যুরিজম আমরা যারা করি, আমরা ট্যুরিজম ইনবাউন্ড ট্যুরিজমের যে রিয়েল এসেন্সটা জানি, সেটা সরকারি মহল বলেন বা অন্যান্য যারা যারা বলেন, তারা কি জানবে?
তারা কি এই জিনিসটা বোধগম্য করতে পারবে? কারণ কি জানেন, কারণ হলো আমরা যে কথাগুলি বলি, এই কথা তো আমার কথা না, এটা হচ্ছে আমাকে কোনো না কোনো একজন পর্যটক বলেছিল, বাংলাদেশে এসেছিল, সে বলেছিল যে তোমার দেশটা এইভাবে হলে ভালো হয়, এইটা হলে এইভাবে ভালো হয়, এই জিনিসটা এইভাবে রাখলে ভালো হয়, এই ফুডটা এইভাবে সার্ভ করলে ভালো হয়, এই সার্ভিসটা এইভাবে দিলে ভালো হয়, তোমরা কেন এই ট্র্যাডিশনাল মডার্ন ট্যুরিজম প্রমোট করছো? আমাদের এখানে যারা টুরিস্ট সোর্স মার্কেট থেকে আসে, 99% মানুষ কক্সবাজারের বিচ দেখতে চায় না। তাদের কাছে কক্সবাজার বিচ একটা অন্যতম কোনো একটা খুব অ্যাট্রাকটিভ টুরিস্ট ডেস্টিনেশন না। আচ্ছা বলেন তো, লন্ডনের বিচ রেখে, ইটালির বিচ রেখে, জার্মানির বিচ রেখে, স্পেনের বিচ রেখে, গ্রিসের বিচ রেখে, সাইপ্রাসের বিচ রেখে একটা মানুষ কেন আমার এই বিচে আসবে? আপনি আমাকে বলেন তো, আমার বিচ কি ট্যুরিজমের জন্য রেডি, তৈরি? এখন ধরেন আমরা লংগেস্ট আনব্রোকেন সি বিচ অন দ্য ওয়ার্ল্ড বলে আমরা ভাসিয়ে ফেলছি, করেন সার্টেন পিরিয়ডের জন্য, এটা হয়তো ডোমেস্টিক ট্যুরিজমের জন্য ঠিক আছে, রিজিওনাল ট্যুরিজমের জন্য ঠিক আছে, কিন্তু একজন রিয়েল বিদেশি পর্যটক, একজন ইউরোপিয়ান বা একজন আমেরিকান এসে বাংলাদেশে কি চায় আমরা কি জানি? বা আমাদের সাথে যারা যে সমস্ত যারা ট্যুরিজম স্টেক হোল্ডার আছেন, সরকারি কর্তা ব্যক্তি আছেন, তারা কি জানেন? বা কোন বয়সের ট্যুরিস্টরা আমাদের এখানে আসেন, তারা কি জানেন? আমরা ধরেন মিলেনিয়াল গ্রুপ নিয়ে নাচানাচি করি, আমরা জেনারেশন এক্স নিয়ে নাচানাচি করি, জেনারেশন ওয়াই জেড নিয়ে নাচানাচি করি, অথচ এই জেনারেশন এই গ্রুপের কোনো ট্যুরিস্ট বাংলাদেশে আসেই না। আমাদের এখানে যারা আসে, আমাদের ট্যুরিজমটা শুরু হয়েছিল বেবি বুমার্স দিয়ে, যাদের জন্ম 1964 সালের আগে, বিফোর 1964, এই বেবি বুমার্স গ্রুপ, তারা আমাদের এখানে আসে। আমার এখানে যারা ট্যুরিস্ট আসে তার বয়স 50, তার বয়স ইভেন 50ও বয়স নাই, তার বয়স 60, তার বয়স 70, তার বয়স 80। তার মানে হচ্ছে এই ডেমোগ্রাফিক অ্যানালাইসিসটা আমাদের কাছে নাই। তো যে লোকটা আমাদের এখানে আসে, ও আরেকটা জিনিস হলো, সেকেন্ড ইস্যু হচ্ছে বাংলাদেশ কখনোই এই জাতীয় ট্যুরিস্টদের নাম্বার ওয়ান ডেস্টিনেশন না। আমরা আজ পর্যন্ত খুব কম এরকম ট্যুরিস্ট পেয়েছি যারা এসছে এবং বলেছে যে বাংলাদেশই তাদের নাম্বার ওয়ান ডেস্টিনেশন। আমি তো 137 কান্ট্রি বাংলাদেশ, 137তম দেশ বাংলাদেশ, সেরকম টুরিস্ট আমরা পেয়েছি। তো এই টুরিস্টটাকে আপনি কি শিখাবেন বলেন তো? বা এই টুরিস্টকে আপনি আপনি কান্তজির মন্দির নিয়ে যান, সুন্দরবন নিয়ে যান, কক্সবাজার নিয়ে যান, পাহাড়পুর নিয়ে যান, ঠিক আছে, ওকে চলে, কিন্তু সে কি এই প্রোডাক্টটা দেখার জন্য এখানে এসছে এই হাজার হাজার মাইল দূরে অতিক্রম করে? সে কি দেখতে এসছে সেটাও আমরা জানি কিনা? আমরা তো জানি, আমরা যারা এই ইনবাউন্ড ট্যুরিজমের সাথে কাজ করি, আমরা তো জানি যে তারা শুধুমাত্র মানুষের বৈচিত্র্যময় জীবন এবং জীবনযাত্রা দেখার জন্যই আসে, তাই না? তা এখন আপনি আপনার প্রোডাক্টটাকে কি সেভাবে সাজিয়েছেন, বা আমি কি আমার প্রোডাক্টকে সেভাবে সাজিয়েছি? আমরা কি জানি যে টুরিস্টের জন্য এই প্রোডাক্ট আইডেন্টিফিকেশন কি কখনো করা যায়? আমরা চেষ্টা করেছি? আমাদের এখানে আমরা বলে বলে ফাটাই ফেলছি, আমার এখানে 5 স্টার হোটেল নাই, আমার এখানে এরকম ট্রান্সপোর্টেশন নাই, আমার এখানে বার নাই। আজকেও শুনলাম কত কত লোকের মুখে কথা শুনলাম, আমাদের এখানে ইয়ে নাই, ক্যাবারে নাই, নাইট লাইফ নাই, এন্টারটেনমেন্ট নাই। হ্যাঁ নাই, নাই, কিন্তু তারপরেও কি টুরিস্ট বাংলাদেশে আসে না? আমরা কি প্রতি বছর টুরিস্ট হ্যান্ডেল করি না? হ্যাঁ বলতে পারেন কম নাম্বার টুরিস্ট হ্যান্ডেল করি, কিন্তু করি তো। তো তারা কি এসে কি কখনো আমাদেরকে বলেছে যে তোমার এখানে একটা নাইট ক্লাব আমার দরকার, তোমার এখানে একটা বার দরকার, তোমার এখানে একটা ক্যাবারে দরকার? কেউ কি বলেছে আমার টুরিস্ট? আমার তো জানা নাই। আই এম শিওর কাদের বেরো জানা নাই। আমাদেরকে টুরিস্ট বলে না, কেন বলবে বলেন? আরে ভাই, 1 বছর আগে থেকে তারা বাংলাদেশ সম্পর্কে পড়াশোনা শুরু করে দেয়। ও জানে না যে বাংলাদেশে এই জিনিসটা অ্যাভেলেবেল না? আর ওকে এই জিনিস দেখার জন্য বাংলাদেশে আসবে? ওর পাশে থাইল্যান্ডে যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর যাবে, ইন্ডিয়া যাবে, আমার এখানে কেন আসবে? তা আমার এখানে কারা আসে সেই অ্যানালাইসিসটা আমরা করতে পারছি কিনা? এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, যারা আসে তারা তো আসেই, কিন্তু যারা আসবে পটেনশিয়াল, তাদের জন্য আমরা বিচ কিংবা অন্যান্য জিনিসকে তৈরি করবো না? অবশ্যই তৈরি করবো। সেই জন্যই সরকার সাবরাঙে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন করছে। আমরা বহু আগে থেকে বলে আসছি, এক্সক্লুসিভ ট্যুরিজম বাংলাদেশে হচ্ছে, আমি গত 30 বছর ধরে শুনে আসছি। হ্যাঁ, এখন একটা ট্যানজিবল দেখতে পাচ্ছি সরকার করছে, করুক। সরকার যদি ঠিকমতো, যদি সত্যিকার অর্থে যদি বিদেশি পর্যটকদের যে সমস্ত চাহিদা দরকার সেটা যদি পূরণ করে যদি এক্সক্লুসিভ ট্যুরিজম জোন করতে পারে, আমাদের চেয়ে খুশি আর তো কেউ হবে না। কারণ আমরা তো এই কথাটাই বলে এসেছি বিগত বছরগুলি ধরে, তাই না? কিন্তু তারপরে আমি শেষ করে এটা বলে ময়মনসিংহ টিভি, সেটা হচ্ছে যে তারপরে আমি বলবো যে বাংলাদেশ পর্যটনের দৃষ্টিকোণ থেকে একটা অনন্য একটা সুন্দর জায়গায় আছে। জিওগ্রাফিক্যালি যদি লোকেশন দেখেন, আমাদের হাব যদি দেখেন, আমরা এমন একটা লোকেশনে আছি, পাশ্চাত্য এবং প্রাচ্য সবকিছুকে কিন্তু আমরা কিন্তু ধারণ করতে পারি আমাদের এখানে, ঠিক আছে? এবং আমাদের এখানে পনেরো একটা কথা আমি বলারই দরকার নেই, কাদের ভাই বলছিল পৃথিবীর বৃহত্তম 3টা নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। ব্রহ্মপুত্র যেটা আমাদের এখানে, যমুনা, গ্যাঞ্জেস যেটা আমাদের এখানে, পদ্মা, মেঘনা। মেঘনার অববাহিকা পানির যে এই যে মানে প্রবাহ, সেটাকে বলা হচ্ছে আফটার অ্যামাজনের কঙ্গো। তা আমরা কি সেই নদী ট্যুরিজমটা কি করতে পেরেছি?
বাংলাদেশকে বলা হচ্ছে হাজার নদীর দেশ। রিভার ট্যুরিজমে আমরা কি কোনো কিছু করতে পেরেছি? কিন্তু পটেনশিয়ালিটি ইজ দেয়ার, হিউজ নাম্বার অফ পটেনশিয়ালিটি দেয়ার। বরিশালের ব্যাক ওয়াটার, সেটাকে আমরা করতে পেরেছি। আমি এখন মুখে মুখে বলি যে বরিশালের ব্যাক ওয়াটার তো আমার কেরালা বা আবার অন্য কিছু, আমি মুখে মুখে বলে ফেলি। ওই যে কাদের ভাই বললো যে নিজের দেশকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনাকে তো প্রোডাক্টটা তৈরি করতে হবে। এটা তো র প্রোডাক্ট। আপনি ওখানে যাওয়ার পরে একটা থাকার জায়গা নাই, একটা ট্রান্সপোর্টেশন নাই, একটা গাইড নাই, হ্যাঁ, আপনার কোনো কিছুই নাই। আপনি বলছেন যে আমার এখানে সবকিছু আছে। আমি যেটা মোটা দাগে মনে করি যে বাংলাদেশে আমি যেটা দেখি যে দুটা প্রোডাক্ট বাংলাদেশে নাই, ট্যুরিজম প্রোডাক্ট নাই, এছাড়া কম বেশি সব প্রোডাক্ট আছে। আমাদের এখানে মরুভূমি নাই, প্রাকৃতিকগত কারণে আমাদের এখানে মরুভূমি নাই, আর আমাদের এখানে বরফ নাই, আইস নাই, ঠিক আছে। এছাড়াও আপনি দেখেন, ইভেন আপনি যদি ট্রেকিং এর কথা যদি বলেন, আমাদের এখানে অত হার্ড অ্যাডভেঞ্চার নাই, কিন্তু আমাদের এখানে সফট অ্যাডভেঞ্চার আছে, এবং আমাদের যে অ্যাডভেঞ্চার গুলি আছে সেটা কিন্তু খারাপ না, ভালোই হয়। হ্যাঁ, আমাদের এখানে ওয়াইল্ড লাইফ আছে, আমাদের এখানে নেচার আছে, আমাদের এখানে ইকো ট্যুরিজম আছে, সাস্টেনেবল ট্যুরিজম আছে, আমাদের এখানে বিচ আছে, আমাদের এখানে আর্কিওলজি আছে, হেরিটেজ আছে, কালচার আছে, ফেয়ার এন্ড ফেস্টিভ্যাল আছে, এথনিক মাইনরিটিস গ্রুপ আছে, কি নাই ভাই বলেন? আর প্রবলেমটা হলো কি জানেন, ওই যে কাদের ভাই যেটা বললো, আর ভাই আপনি তো ডাক্তার, আপনি কিসের ডাক্তার? বলে আমি সবার সর্বরোগের ডাক্তার। আরে ভাই সর্বরোগের ডাক্তার মানে আপনি কি হার্ট ঠিক করতে পারেন? বলে হ্যাঁ পারি। আপনি কি কিডনি ঠিক করতে পারেন? হ্যাঁ পারি। আপনি কি পায়ের ব্যথা দূর করতে পারেন? হ্যাঁ পারি। আপনি কি চোখ ঠিক করতে পারেন? হ্যাঁ পারি। আপনি মাথা ব্যথা ঠিক করতে পারেন? হ্যাঁ পারি, সব পারি। আমরা সব পারি, কিন্তু আমরা কিছুই পারি না, বিকজ আমাদের ওই কোনো লাইনে এক্সপার্টিস নাই। আমাদের এখানে কোনো ট্যুর অপারেটর পাবেন না যে কোনদিন নো বলেছে। আপনি কি ট্রান্সপোর্টেশন ভাড়া দিবেন, গাড়ি ভাড়া দিবেন? হ্যাঁ পারি। আপনি কি গাইড ভাড়া দিবেন? হ্যাঁ পারি। আপনি কি হোটেল করে দিবেন? হ্যাঁ পারি। আপনি কি ট্যুর অপারেশন করতে পারেন? হ্যাঁ পারি। আপনি কি টিকেটিং করতে পারেন? হ্যাঁ পারি। পারি পারি আর পারি, কোনো কিছু নাই, নো নাই। যার জন্য আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি প্রফেশনালিজম গ্রো করে নেই, এবং ইন্ডিভিজুয়ালি প্রফেশনালিজম গ্রো করে নেই বলেই কিন্তু আজকে দেখেন এত সম্ভাবনা থাকার পরেও, এত প্রোডাক্ট থাকার পরেও আমরা কিন্তু আমাদের ট্যুরিজমটাকে রাইট জায়গায়, রাইট প্লেসে, রাইট টাইমে প্লেস করতে পারি নাই। এবং প্লেস করতে পারি নাই বলেই কিন্তু আমরা হাহুতাশ করি। আমাদের এখানে ট্যুরিজম নাম্বার দেখেন, আপনি নেপালের দিকে তাকান, 1 মিলিয়ন অলরেডি ছাড়িয়ে গেছে বহু আগে। শ্রীলঙ্কা তো মাশাআল্লাহ 2 মিলিয়ন ছাড়িয়ে গেছে বহু আগে। মালদ্বীপের কথা বাদ দেন, এবং একটা ছোট্ট দেশ ভুটান, সেও কিন্তু ট্যুরিজমের ধ্যান ধারণার দিক দিয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। দেশটা হয়তো ছোট, তারা রেস্ট্রিক্টেড ভিসা পলিসি আছে, সেই জন্য তাদের ট্যুরিস্ট নেয় না। তো এই রিজনের মধ্যে আমাদের আগে কে, মানে আমাদের পরে কে? আমাদের পরে এখন আফগানিস্তান। এখন আমরা কি আমাদের দেশটা কি আফগানিস্তানের জায়গায় নিয়ে যেতে চাই? যদি নিতে চাই আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এমন একটা সম্ভাবনা, এমন একটা ডায়মন্ড যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে আমরা কিন্তু বিশ্ব বাজারে কিন্তু ধুকে ধুকে মরছি। তো আমি আশা করি আজকে বিশ্ব পর্যটন দিবস, আজকে আমরা আশার কথাই বলি, আমরা আশা নিয়ে থাকি, আশা নিয়ে আমরা বেঁচে আছি। কারণ আমরা যদি আশা নিয়ে যদি না থাকতাম, আমার 28-29 বছর হতো না, কাদের ভাইয়ের 30-35 বছর হতো না। আমরা কিন্তু পেশা বদল করি নাই, আমরা কিন্তু এই পেশাতেই থেকেছি, কারণ এই পেশার একটা অমিত সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি। আমাদের মাধ্যমে আমাদের যে পর্যটকরা যারা আসে তারা দেখতে পেয়েছে। এখন দরকার খালি সরকারের সুষ্ঠু নেক নজর, বিশেষত সরকারের যে রাষ্ট্রীয় ক্ষমতা যিনি শীর্ষে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার যদি নেক নজর পায়, আমি বিশ্বাস করি আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের পর্যটন শিল্প একটা বিশাল ইকোনমি, একটা রেভলিউশন নিয়ে আসবে। এবং গার্মেন্টস কে, আমি তো মনে করি যে গার্মেন্টস কেও ছাড়িয়ে যাবে বাংলাদেশের পর্যটন শিল্প, বৈদেশিক মুদ্রা আর্নিং এর দিক দিয়ে এবং পজিটিভ ইমেজের দিক দিয়ে। শুধু দরকার আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি। থ্যাংক ইউ। আমরা মানে সত্যি আশান্বিত হলাম যে এক সময় সুষ্ঠু পরিকল্পনা থাকলে এবং বঙ্গবন্ধু কন্যা মানে সুদৃষ্টি থাকলে গার্মেন্টস সেক্টরকেও ছাড়িয়ে যাবে, এবং আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি, যেটি তৌফিক ভাই বলছিলেন, অনেকেই এই পথ ছেড়ে চলে গেছে বয়স শেষ করে। কাদের ভাইয়ের মতো, তৌফিক ভাইয়ের মতো এই দেশপ্রেমিক মানুষরা যারা সামাজিক দায়বদ্ধতার কারণে পেশায় আছেন, এই সোসাইটির সাথে কাজ করছেন দেশে এবং আন্তর্জাতিকভাবে, এবং সরকারের কাছে বার্তাটি পৌঁছে দিচ্ছেন। আমরা আশা করি সরকারের যথাযথ কর্তৃপক্ষ সেই বার্তাটি অনুধাবন করে এবং প্রকৃত ডাটা অ্যানালাইসিস করে, রিসার্চ করে সেই পদক্ষেপটি গ্রহণ করবেন। এবং আমরা আজকের অনুষ্ঠানের শেষ ভাগে আমাদের অন্যতম অতিথি জনাব সৈয়দ গোলাম কাদের মহাসচিব WTN বাংলাদেশ চ্যাপ্টার, আমরাও শেষ বেলায় একটু আপনার কাছে সম্ভাবনার
শুনে আজকে আমরা প্রত্যাশা রেখে বিদায় নেব। ধন্যবাদ। আসলে আজকের দিনটা সারা বিশ্ব কিভাবে উদযাপিত করছে সেই জায়গাটা একটু আলোকপাত করি। তারা কি বলছে? ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। দেখেন, এই ইনক্লুসিভ গ্রোথের পেছনে সবাই যে কথাটি বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আমরা কি বলছি এটার এই গ্রোথ বলতে আমরা যেটা বলছি সমৃদ্ধি। হ্যাঁ, তো আমরা এখানে সবসময় কিন্তু বলছি যে আমার জিডিপি কত বাড়বে, আমার এটা কি হবে ওটা কি হবে। আজকে ইনক্লুসিভ বলতে আমি কিন্তু ওটা বুঝি না। আমি বুঝি যে সরকারের ভিতরের মেকানিজমটা যেন একসাথে হয়ে পর্যটনকে দেখে, প্রাইভেট সেক্টরের মেকানিজমটা সবাই একসাথে হয়ে যেন পর্যটনকে দেখে, সকলে সম্মিলিতভাবে পর্যটনের উন্নয়নের দিকে যেন নজর দেয়। আসলে এই নজরদারিটা যদি সবাই মিলে করি তাহলে সাফল্য অবশ্যই আমরা পাবো। আর নেতৃত্ব শূন্য একটি দক্ষ সৈনিকের দল কোনো কাজে আসে না, কিন্তু অর্ধদক্ষ একটি সৈনিকের দল যদি ভালো নেতৃত্ব পায় তাহলে কিন্তু তারা লড়াই জয় করতে পারে। আমাদের এখন লড়াই জয় করার জন্য তেমন একটা নেতৃত্ব দরকার, সেটির দিকে আমরা এখন তাকিয়ে আছি এবং আমরা বিশ্বাস করি যে এই ইনক্লুসিভ গ্রোথের কথাটা যদি আমরা সকলে অনুধাবন করি তাহলে পর্যটন না এগোবার কোনো কারণ নেই। এবং ওরা ওইখানে একটা কথা বলেছে যে খালি তোমরা ইয়ের দিকে তাকিও না, মানে গ্রোথ বলতে আপনার জিডিপির দিকে তাকিও না, হ্যাঁ, যে কত পার্সেন্টেজ বাড়ছে, তার পেছনের মানুষদের দিকে তাকাও। তো তার পেছনের মানুষরা হচ্ছে আমরা, আপনারা, আমাদের দেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত। সেদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা সামনে নিশ্চয়ই একটা ভালো সময় পাবো এবং ভালো দিন দেখতে পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা সত্যি কৃতজ্ঞ আজকে যে দুজন মানুষ যাদের এই পর্যটন শিল্পের সাথে যাদের কাজের অভিজ্ঞতা 3 দশক বহু চড়াই উতরাই পেরিয়ে তারা ভয়েস রেজ করেছেন এবং এই বিশেষ করে তৌফিক ভাই একটি কথা বলেছেন যে আমরা এটি নিয়ে রিসার্চ করেছি এবং আমরা কখনো বিমুখ হইনি। তো আমার মনে হয় যে কথাটি বলেছেন আমরাও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বলতে চাই, হ্যাঁ, সরকারের কর্মকর্তাদেরকে প্রেশনে নিয়ে আসা হয়, তারা এটি রপ্ত করতেই হয়তো আরেক মন্ত্রণালয়ে বদলি হয়ে যায়। আমরা মনে করি যে আজকে আমরা বাংলাদেশের টিভির পক্ষ থেকে এবং এই দেশের একজন নাগরিক হিসেবে আমরা মনে করি এই ধরনের এক্সপার্টিস যারা রয়েছে তাদেরকেও তো সরকার অনেক ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় বা কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়। তো তাদের কাছ থেকে এই রিয়েল ডাটাগুলিকে রিসার্চ করে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করে তারা যে সম্ভাবনার কথা বলেছেন যে উইদিন 5 years এর মাঝে এটি মানে বিশ্বের অন্যতম মানে টুরিস্ট কান্ট্রি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সম্ভব। আমি মনে করি যে এখনই উপযুক্ত সময়। আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা একটি দেশ পেয়েছি এবং আমাদের দুজন অতিথি বলেছেন আমাদের সমস্ত সম্ভাবনাই রয়েছে, ট্যুরিজমের সমস্ত প্রোডাক্টই রয়েছে, আন্তরিকতা রয়েছে। এই একটু যেটি গ্যাপ, সেই প্ল্যানিং হয়তো প্রকৃত ডাটা বা সেই পরিকল্পনার একটু গ্যাপ রয়েছে। আমরা আশা করি এই মুজিব বর্ষে এবং স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর বর্ষে যারা এই শিল্পের সাথে পুরোদা ব্যক্তিত্ব যারা কাজ করে অভিজ্ঞ তাদের সেই মতামতকে প্রাধান্য দিয়ে প্রায়োরিটি বেস করে আগামী দিনে এই শিল্পটি দেশের এক নম্বর শিল্পে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন ময়মনসিংহ টিভির সাথে সবাই এর প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। আবারও কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আমাদের দুজন সম্মানিত অতিথি জনাব তৌফিক রহমান মহাসচিব পাটা বাংলাদেশ কেন্দ্র এবং সৈয়দ গোলাম কাদের মহাসচিব ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টার, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং আপনাদেরকে আবারও আমরা পাশে পাবো এবং আমরা আপডেট বিষয় নিয়ে আলোচনা করব এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও সাথে রাখার চেষ্টা করব। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে যেন শেয়ারিংটা হয় এবং একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভালো থাকেন জি।
ধন্যবাদ শুভরাত্রি, আপনাদেরকে। শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি, সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। সবসময় মাস্ক ব্যবহার করুন। হ্যাঁ, আপনার এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও যারা দুটি টিকা ডোজ দিয়েছেন, আমি নিজেও নিয়েছি, সবাইকে ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবো টিকা নিলেও, এবং অবশ্যই যখন আমরা পাবলিক প্লেসে যাব, ঘরের বাইরে, আজকে আমরা আসলে যার যার গৃহে থেকে যোগ দিয়েছি ভার্চুয়ালি, আমরা মাস্ক অবশ্যই পরিধান করব, কারণ মাস্কের বিকল্প শুধু মাস্ক। সবাই ভালো থাকবেন। আমি থ্যাংক ইউ। সুমন ঘোষ, ওকে, মানসিক আসসালামু আলাইকুম। পক্ষ থেকে, আমাদের দুজনের থেকে কৃতজ্ঞতা, এবং দর্শকদেরকে যারা আমাদের সাথে ছিলেন বিশেষ কৃতজ্ঞতা। আবার ওই দুজনের থেকে আবার আমরা কোনো এক সময় আপনাদের সামনে হাজির করবো, সরকারের সংশ্লিষ্ট জি, thank you. কর্তৃপক্ষকে সাথে। থ্যাংক ইউ।